আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরোধ নেতৃবৃন্দের টেলিফোন সংলাপ। এরপর জানিয়ে দেব হত্যা চেষ্টার পর প্রথম সাক্ষাৎকারে যা বললেন ট্রাম্প। এদিকে সেনা নিয়োগে কি নিরাপত্তা বাড়ে? এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় আরও 141 ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দিব গাজা যুদ্ধের ধ্বংসাবশেষ সরাতে লাগবে কয়েক বছর বলেছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দিব সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত 9। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন খুব শীঘ্রই দখলদার ইসরায়েলি বাহিনী ধ্বংস হতে চলেছে। এটা আপনি মনে প্রাণে কতটুকু বিশ্বাস করেন? ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরোধ নেতৃবৃন্দের টেলিফোন সংবাদ। গতকাল রোববার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফিলিস্তিনের হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ইয়েমেনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাসাদ। এইসব টেলিফোন সংলাপে ডাক্তার মাসুদ পেজেশকিয়ান ফিলিস্তিনি জাতি ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইসলামী ইরানের দৃঢ় সহায়তা অব্যাহত থাকবে বলে জোর দিয়েছেন। পৃথক পৃথক এইসব সংলাপে পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনো ফিলিস্তিনি জাতিকে তার কঠিন সময়ে একাকী রাখবে না। ইসমাইল হানিয়ার সঙ্গে সংলাপে তিনি গাজায় ইসরায়েলি অপরাধ যজ্ঞের নিন্দা জানিয়ে বলেছেন, তেহরান গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধ করতে তার সমস্ত প্রচেষ্টা কাজে লাগাবে। হামাস প্রধান হানিয়া ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইসলামী ইরানের সর্বাত্মক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আরও বেশি কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা চালানো হবে বলে আশা প্রকাশ করেছেন। হত্যাচেষ্টার পর প্রথম সাক্ষাৎকারে যা বললেন ট্রাম্প। নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টার শিকার হওয়ার পর গণমাধ্যমে দেয়া প্রথম সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ সপ্তাহের শেষে যে জাতীয় সম্মেলন রয়েছে সেখানে বক্তৃতা তিনি নতুন করে লিখেছেন। সেই বক্তব্য অসাধারণ কিছু হতে চলেছে বলেও তিনি জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম পরিচয় জানালেও কেন তিনি হত্যা চেষ্টা করেছিল তা এখনো জানাতে পারেনি মার্কিন তদন্তকারীরা। প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে স্পষ্ট করেছেন যে এই হামলাকে ঘিরে থাকা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখনো অজানা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এএফবিআই এর কর্মকর্তা কেন গ্রে এবং ঘটনার পেছনে নিরাপত্তার ব্যর্থতাকে দোষারোপ করছেন। অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এক রাষ্ট্রীয় টেলিভিশন ভাষণে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে তিনি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক মতপার্থক্য নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন। সেনা নিয়োগে কি নিরাপত্তা বাড়ে? ইউরোপের বেশিরভাগ দেশই নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা বাতিল করেছে, কিন্তু রাশিয়ার হুমকির মুখে কিছু দেশ আবার এ ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। 17 জুলাই থেকে লাটভিয়ায় সেনাবাহিনীতে কাদের নিয়োগ দেওয়া হবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হতে পারে। এই বছর থেকে বাল্টিকের এই দেশটিতে সেনাবাহিনীতে প্রশিক্ষণ নেয়া আবার বাধ্যতামূলক করা হয়েছে। 11 মাসের এই প্রশিক্ষণে যদি পর্যাপ্ত স্বেচ্ছাসেবক না পাওয়া যায় তাহলে সেনাবাহিনী নিজেরাই তরুণদের নিয়োগ দেবে। লাটভিয়ার প্রতিবেশী লিথুনিয়া 2015 সালে এবং সুইডেন 2017 সালে বাধ্যতামূলক সামরিক সেবা আবার চালু করেছে। এমন পদ্ধতি আবার চালু করার ব্যাপারে আলোচনা করছে জার্মানি এবং যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর সোফিয়া বেশ মনে করেন, সামরিক সেবার এই প্রতিশ্রুতি সত্যিই শক্তিশালী। তার মতে এর মাধ্যমে সামরিক রিজার্ভ তৈরির একটি পথ তৈরি হয় যা যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজন। জার্মানি সহ অনেক ইউরোপীয় দেশের সেনাবাহিনী বর্তমানে পর্যাপ্ত সেনা সদস্যের সংকটে ভুগছে। ইসরায়েলি হামলায় আরও 141 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজা উপত্যকায় গত 24 ঘন্টায়
আরও ১৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ শতাধিক ফিলিস্তিনি। রোববার ১৪ জুলাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় অন্তত ৩টি বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৪১ জন নিহত এবং ৪ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮,৫৮৪ জনে, আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮,৮৮১ জনে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে, কেননা উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে সক্ষম হচ্ছে না। ইসরায়েলি হামলায় ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডটি সম্পূর্ণভাবে অবরোধ করে রাখায় সেখানে বসবাসকারী ২০ লাখের বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যপানির সংকটে ভুগছেন। গাজায় যুদ্ধের ধ্বংসাবশেষ সারাতে লাগবে কয়েক বছর, বলেছে জাতিসংঘ। গাজা উপত্যকা থেকে প্রায় ৪ কোটি টন যুদ্ধের ধ্বংসাবশেষ সরাতে ১৫ বছর সময় লাগবে। এতে খরচ হবে ৫০ কোটি থেকে ৬০ কোটি ডলার। জাতিসংঘের এক মূল্যায়নে একথা বলা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ১,৩৭,২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ভবনের অর্ধেকের বেশি। এর মধ্যে প্রায় ১/৪ ধ্বংস হয়েছে, ১০ ভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১/৩ মাঝারি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ধ্বংসাবশেষ ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন হবে। তবে এটি কতটুকু ধ্বংসাবশেষ পুনর্ব্যবহার করা যাবে সেটির ওপর নির্ভর করবে। গত মে মাসে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি জানিয়েছিল, যুদ্ধে ধ্বংস হওয়া বাড়িঘর পুনর্নির্মাণ করতে ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। সবচেয়ে আশাব্যঞ্জক পরিস্থিতিতে এর মোট খরচ হতে পারে $৪০ বিলিয়ন। সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৯। সোমালিয়ার রাজধানী মাগাদিশুতে একটি রেস্টুরেন্টকে লক্ষ্য করে গাড়ি বোমা চালানো হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও ২০ জন। রোববার ১৪ জুলাই রাতে এ হামলার সময় টিভিতে ইউরোকাপের ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ডের ম্যাচ দেখছিল কয়েকজন দর্শনার্থী। খবর আল জাজিরার। গাড়ি বোমার হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠী। আল শাবাব বেতারে এক বিবৃতিতে দাবি করেছে, বোমা হামলাটি এমন একটি জায়গাকে লক্ষ্য করে করা হয়েছে যেখানে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা রক্ষীরা রাতে আড্ডা দিত। দেশটির জাতীয় নিরাপত্তা এজেন্সির কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ ১৫ জুলাই বার্তা সংস্থা এএফপিকে জানান, এ ঘটনায় ৯ জন নিহত হয়েছে, যদিও রোববার মৃতের সংখ্যা ৫ জন বলা হয়েছিল। নিহত ৯ জনই বেসামরিক নাগরিক। এতে আহত হয়েছে আরও ২০ জন। ইউসুফ বলেন, রেস্টুরেন্টের ভেতরে অনেক লোক ছিল, যাদের বেশিরভাগই যুবক, যারা ফুটবল ম্যাচ দেখছিল। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, তাদের বেশিরভাগই সিঁড়ি ব্যবহার করে উপরে উঠে এবং পিছনের দেয়াল লাফিয়ে নিরাপদে বেরিয়ে এসেছিল।